হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার মনে হয় তোমরা বেশিরভাগই যুক্ত হয়েছো। আমি একটু অপেক্ষা করছিলাম কারণ তোমাদের কি এর আগের ক্লাসটা হয়েছে নাকি, মানে আমার ইমিডিয়েট আগে কেউ ক্লাস নিয়েছে? না স্যার, সেটা আমি ধারণা করছিলাম তোমাদের এন্ট্রি মোড দেখে যে কেউ নেয় নাই। মানে ক্লাস কি শেষ? বেশিরভাগ ক্লাস বিএমবিটা শেষ। বিএমবি মানে কি? এটা বায়োকেমিস্ট্রি আর মলিকুলার বায়োলজি নাকি? জি স্যার। ওকে, দ্যাটস ফাইন। তোমাদের ক্লাস প্রতিনিধি বোধহয় আমাকে গতকালও মেসেজ দিছে বোধহয়। কেউ আসো নাকি তোমাদের প্রতিনিধিদের মধ্যে যে মেসেজ দিয়েছো আমাকে যে নোটের জন্য? জি স্যার। হ্যাঁ, ওটা মোটামুটি আজকেরটা আমি পুরোটা রেডি করছি। এটা আমি ক্লাসের পরে তোমাকে দিয়ে দেবো, তুমি এটা সার্কুলেট করে দিবা। মানে আজকে পড়াবো জুট এবং সরিষা আর কি, মাস্টার্ড আর কি। হ্যাঁ, এই দুইটার মরফোলজি দুইটারই রেডি, আর অন্যগুলো আমি রেডি করতেছি। আমার মনে হয় এটা এক দুদিন সময় লাগবে আর কি। So I want to start with external morphology of jute plant, Corchorus species. We have রেকর্ড করলে ভালো হয় স্যার। হ্যাঁ, রেকর্ড যদি করতেন ক্লাসটা। রেকর্ড আসলে এটা আমি জানি না রেকর্ড তো কাজ দেয় তোমাদের। স্লাইড শেয়ারটা অফ করলে নিচে রেকর্ড অপশন আসে। Record on this computer, that's fine. Thank you sir. We have two species, I mean cultivated species of jute. One is Corchorus capsularis, another one is Corchorus olitorius. Corchorus capsularis টা হলো দেশি পাট, আর Corchorus olitorius যেটা এটা হলো তোষা পাট আর কি। এবং জুট তোমরা জানো এটা টিলিয়েসি ফ্যামিলির একটা প্ল্যান্ট। Corchorus capsularis টা হলো দেশি এবং Corchorus olitorius টা হলো তোষা পাট। পাটের গাছ তোমরা দেখতেছো ডান দিকে, এটা ডাইকট প্ল্যান্ট। রুট সিস্টেম এবং শুট সিস্টেম দুইটাই তোমরা দেখতেছো। হ্যাবিচুয়ালি দিস ইজ অ্যান অ্যানুয়াল কাল্টিভেটেড হার্ব। এটা এক বছরে লাইফ সাইকেল সম্পন্ন করে এবং এটা হার্ব জাতীয়। সো অ্যানুয়াল কাল্টিভেটেড হার্ব, রুট সিস্টেম ট্যাপ রুট সিস্টেম। বাট Corchorus capsularis এটা ওয়াটার লক কন্ডিশন সহ্য করতে পারে। মানে আমাদের দেশি পাট যেটা, সেটা যদি পানির নিচে থাকে, স্টেমের কোনো পার্ট যদি পানির নিচে থাকে, তাহলে ওই পার্ট থেকে কিছু অ্যাডভেন্টিশিয়াস রুট বাইর হয়। এটা কিন্তু দেশি পাটের ক্ষেত্রে। So only deshi jute can tolerate waterlogging, and their basal part that is inundated underwater, they can produce some adventitious root. But Corchorus olitorius, they are mainly cultivated in upland condition. I mean, they cannot be cultivated in waterlogged condition. They cannot tolerate waterlogging condition. So this is one of the basic differences in their cultivation procedures. While Corchorus, I will focus that part later. So stem is herbaceous, as it is herb, so obviously it is herbaceous, but very much straight. This is also another feature of jute. Cylindrical, solid, slender, মানে এটা মানে বেশ চিকন। Height can be 3 to 5 meter in height. Smooth at top but rough at base. So if you just want to observe the roughness of the surface, you can really observe this kind of features. While their top part is smooth, mean the stem part, their basal part is to some extent rough. Green in color. সাধারণত দেখা যায় যে পাটের মানে একেবারে মানে এটা হারভেস্টের আগ পর্যন্ত এটার স্টেমের একটা বড় অংশ গ্রিনই থেকে যায়। মিউসিলেজিনাস পাট, কিন্তু পাটের শাক যারা তোমরা খাও তারা দেখবে যে এটা কিছুটা পিচ্ছিল আর কি, কারণ এটাতে মিউসিলেস থাকে। সো ইট ইজ মিউসিলেজিনাস। মিউসিলেস থাকে কিন্তু আরো একটা ফ্যামিলিতে, সেটা হলো মালভেসি ফ্যামিলি। মালভেসি ফ্যামিলির প্ল্যান্ট আমাদের ওকরা আছে, লেডিস ফিঙ্গার, এটা তো হেভিলি মিউসিলেজিনাস। পাটও কিন্তু মিউসিলেজিনাস। স্টেম পার্টের পর আমরা লিপ পার্টে আসি।
leaf is simple as it should. Petiolate, it has petiole. Stipulate, এটা দেখতেছো নিচের দিকে, এই যে এদিকে একটা এদিকে একটা, হ্যাঁ, দুইটা স্টিপুল থাকে। স্টিপুলেট অল্টারনেট, ফাইলোট্যাক্সিল অল্টারনেট, হ্যাঁ, এদিকে 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 এদিকে, প্রত্যেক নোডে একটা পাতা, এদিকে এদিকে এভাবে থাকে। স্টিপিউলস লিনিয়ার, এদের স্টিপিউল বেশ বড়, কিন্তু দেখেন নিচের দিকে দুইটা স্টিপিউল এবং দুইটাই বড় এবং এগুলো লিনিয়ার শেপ, মানে ল্যামিনা ল্যান্সিউলেট, মানে পাটের যে পাতার ল্যামিনা সেটা ল্যান্সিউলেট ইন শেপ। মার্জিন সিরেট, দেখো পাতার মার্জিন গুলো কিন্তু এন্টায়ার না, এন্টায়ার মানে স্মুথ, এখানে কিছু ছোট ছোট সিরেশন থাকে আর কি, হ্যাঁ, ছোট বড়, এটা জাত থেকে জাত ভ্যারি করে। মার্জিনটা সিরেটেড। অরিকুলেট, দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফিচার, হ্যাঁ, অরিকল ইজ প্রেজেন্ট ইন লিফ ল্যামিনা। ভালো করে খেয়াল করো যে পাতার ল্যামিনার একেবারে নিচের দিকের একটা দাঁত, প্রত্যেকটা অংশে মার্জিনের এই প্রান্ত এবং এই প্রান্ত, they are prolonged into auricle like structure, this one and this one, they are part of the leaf lamina, এদেরকে বলা হয় auricle. Auricle is present in Gramini family, তোমরা ধান, গম, ভুট্টা এগুলোর সাথে তোমরা পরিচিত, সেখানে auricle থাকে, এবং auricle is present at the junction of leaf blade and leaf sheath in case of suppose rice. বুঝতে পেরেছো? কিন্তু আমাদের পাটের ক্ষেত্রে ওরকম লিফ ব্লেড লিফ শীতে ভাগ করা যাবে না, কিন্তু পাটের ক্ষেত্রে নিচের দিকে লিফ ল্যামিনাটা এরকম, এই যে দেখতেছো, লম্বা হয়ে অরিকল গঠিত করে। লোয়ার টু সিরেশন প্রলংড ইনটু ফাইন পয়েন্টেড অরিকল। সারফেস গ্ল্যাব্রাস, গ্ল্যাব্রাস মিন্স স্মুথ, মানে পাতায় কোনো হেয়ার স্ট্রাকচার থাকে না। অ্যাপেক্স অ্যাকিউট, এটা স্বাভাবিক। ভেনেশন রেটিকুলেট, অ্যাজ ইট শুড, বিং এ ডাইকট, ইট possesses reticulate venation. Very important, inflorescence either solitary or few flowered cymes, but very important feature is they are always opposite to the leaf. পাতা যদি এদিকে থাকে তাহলে মানে ইনফ্লোরেসেন্সের অবস্থান হবে তা জাস্ট অপোজিটে, জাস্ট অপোজিটে আর কি, হ্যাঁ, পাতার কক্ষ থেকে হয় না কোনো সময়, কিন্তু পাতার বিপরীত অংশ থেকে ফুল উৎপন্ন হয়, কাজেই ফল উৎপন্ন হবে। সো যদি সলিটারি হয় তাহলে একক ফুল, আর যদি কয়েকটা ফুল একসাথে থাকে তবে তারা সাইম আকারে থাকে এবং তারা পাতার অপোজিটে থাকে। ফ্লাওয়ার পেটিসিলেট, ব্র্যাক্টেড, কমপ্লিট, স্মল, হার্মাফ্রোডাইট, অ্যাক্টিনোমরফিক, রেগুলার, পেন্টামেরাস, হাইপোগাইনাস, ইওলিন কালার, এগুলো আমি খুব বেশি ইম্পর্টেন্ট ফিচার নয়, আমি খুব দ্রুত বলে গেলাম। এই টিলিয়াসি ফ্যামিলির ফ্লাওয়ার মরফোলজির সাথে মালভেসি ফ্যামিলির ফ্লাওয়ার মরফোলজির খুব বড় মিল রয়েছে। মালবেসি মানে আমাদের তুলা বা লেডিস ফিঙ্গার, এই ফ্যামিলি আর কি, হ্যাঁ, সেই মালবেসি ফ্যামিলির প্ল্যান্টের সাথে এই প্ল্যান্টের অনেক মিল রয়েছে। ডিসিমিলারিটিস কোথায় আছে সেটা আমি পরে ব্যাখ্যা করছি। ক্যালিক্সের সেপালের সংখ্যা 5, তারা মুক্ত মানে পলিসেপালাস, এস্টিভেশন ভালভেট। সিমিলারলি করোলার পেটাল নাম্বার 5 পলিপেটালাস এবং এস্টিভেশন হলো ইমব্রিকেট। এখন খেয়াল করো যে মালবেসি ফ্যামিলির ক্ষেত্রে তার ক্যালিক্সটা পারসিস্টেন্ট, কিন্তু টিলিয়াসি ফ্যামিলির প্ল্যান্টের ক্যালিক্স পারসিস্টেন্ট না। পারসিস্টেন্ট ক্যালিক্স আরেকটা জায়গাতে দেখা যায়, সোলানেসিতে। বুঝতে পেরেছো? কাজে মালবেসির সাথে আমি বললাম যে টিলিয়াসের অনেক মিল আছে। অমিলটা কোথায়? একটা হলো ক্যালিক্স ক্যারেক্টারে। ক্যালিক্স ইন কেস অফ দিস ফ্যামিলি মিন টিলিয়াসি ফ্যামিলি ইজ নট পারসিস্টেন্ট, হোয়াইল ইন মালবেসি ফ্যামিলি ইট ইজ পারসিস্টেন্ট। করলা, এখানে 5টা পেটাল রয়েছে এবং এস্টিভেশন ইমব্রিকেট। এই করলার ক্ষেত্রেও টিলিয়াসির সাথে মালবেসির একটা পার্থক্য আছে, এখানেও 5টা পেটাল, ওখানেও 5টা পেটাল, কিন্তু এখানকার 5টা পেটাল হলো মুক্ত, কিন্তু মালবেসিতে 5টা পেটাল নিচের দিকে একটার সাথে আরেকটা যুক্ত থাকে। বুঝতে পেরেছো? ওইটা হলো একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স। অ্যান্ড্রোসিয়াম স্টেমেন ম্যানি, অনেকগুলো স্টেমেন থাকে, এটা মালবেসি হতেও থাকে অনেকগুলো, এটা হলো সিমিলারিটিস। ডিফারেন্সটা কোথায়? এখানকার সবগুলো স্টেমেন ফ্রি, টোটালি ফ্রি, পলিঅ্যান্ড্রাস বলে আর কি, টোটালি ফ্রি ফ্রম ইচ আদার। বাট ইন কেস অফ মালভেসি, stamens are united by fusing their filaments. Stamens are united
by fusing their filaments into a single bundle. This is called monadelphous. Have you heard this term, monadelphous? Yes, sir. I think you're familiar. Monadelphous, diadelphous, polyadelphous. Monadelphous mean when all the stamens are fused to form a single bundle by fusing their filaments. এটাকে বলা হয় monadelphous. Monadelphous. Diadelphous mean দুইটা থাকে, দুইটা বান্ডেলে থাকে, কানেক্টেড বান্ডেল থাকে, দুইটা ভাগে বিভক্ত থাকে। there will be two bundles. In one bundle maybe there will be only one, and another bundle there will be many. They become fused. ভিন্ন প্রজাতির গাছ থেকে। ভিন্ন প্রজাতির, obviously এখানে সেটা দেখা যায় না আর কি। তার মানে এখানে কিন্তু polyandrous, this is very important. এইখানে polyandrous, all the stamens are totally free, but in case of Malvaceae, all the stamens are fused to form a single bundle by fusing their filaments, which is called monadelphous. Filament short, stout, এগুলো খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নয়। মালবেসির সাথে এটা একটা সিমিলারিটিস আসতে হবে। আমি বলি ডিফারেন্সটা কখন চা হয়, যখন দুইটার মধ্যে সিমিলারিটিসও থাকে অনেক বেশি। এখানকার অ্যান্থার কিডনি শেপড, মালবেসিতেও অ্যান্থার কিডনি শেপড। দেন ডিফারেন্সটা কোথায়? এখানকার অ্যান্থারটা হলো বাইলোবড, মানে দুইটা প্রকোষ্ঠ থাকে, কিন্তু মালবেসির ক্ষেত্রে প্রকোষ্ঠ হলো একটা। ঠিক আছে, দুটাই কিডনি শেপড। In case of Tiliaceae family, anther is bilobed, but in case of Malvaceae family, anther is not bilobed, they are single. Gynoecium carpel 5, এটা ওই মালবেসিতেও বেশিরভাগ ক্ষেত্রে কার্পেল 5 দেখা যায়, তবে মালবেসিতে এটা ভেরিয়েশন আছে, মালবেসিতে এটা 3 to 5 হইতে পারে। Gynoecium syncarpus, ovary superior, 5 locular with numerous ovules, style short, flattened, capitated stigma, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নয়। Fruit character very important, দেখো ভালো করে খেয়াল করো। In case of Corchorus capsularis, fruit is globose capsule, but in case of Corchorus solitarius, it is cylindrical capsule. আমি এটা একটু পরে তোমাদের ফিগারের ইয়াতে দেখাবো আর কি। আমরা কিন্তু প্রায়শই চাই যে what are the differences between these two species of jutes, Corchorus capsularis mendeshi and Corchorus solitarius part. ডিফারেন্সটা কোথায়? একটা ডিফারেন্স হলো প্ল্যান্ট হাইট। হ্যাঁ, প্ল্যান্ট হাইট এটা সাধারণত দেশি যেটা, সেটা 3 থেকে 4 মিটার, আর যেটা তোষা এটা 4 থেকে 5 মিটার। এটা তার মানে বড়, তোষাটা বড়। তোষা যেহেতু বড়, এটা লিফও বড়। ক্যাপসুলারিসের লিফ স্মল, তোষার ক্ষেত্রে লিফ রিলেটিভলি লার্জার। এখানে পেল গ্রিন, ডিপ গ্রিন আছে, এগুলো ফিল্ডে আসলে খুব একটা বোঝা যায় না। আই উড লাইক টু মেনশন দিস ক্যারেক্টার। ফ্লাওয়ার ক্যারেক্টারও একই অবস্থা, এটা যেহেতু গাছ ছোট, এটার পাতা ছোট, এটার ফুলও ছোট। হ্যাঁ, Corchorus capsularis possesses smaller leaves, smaller flower, that is color. In case of Corchorus solitarius, it has large sized flower which is deep yellow in color. Very important character is being localized in the last 3 characters. এই তিনটা ক্যারেক্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 4, 5, 6, 4, 5 and 6। ফ্রুটটা হলো এখানে দেখো গ্লোবুস ক্যাপসুল, মানে এটা গোলাকার, অনেকটাই গোলাকার। এখানে দেখতেছো এই যে অনেকটাই গোলাকার, গোল দেখা যায়, গোল। আর এখানে লম্বা, এখানে দেখছো ফল লম্বা। ডান দিকে দেখো, এটা কিন্তু লম্বাটে ফল। এটা সিলিন্ড্রিক্যাল শেপ। হ্যাঁ, এজন্য বলা হয় একটা হলো গ্লোবুস ক্যাপসুল অনেকটাই গোলাকার, আর একটা হলো সিলিন্ড্রিক্যাল ক্যাপসুল। তাহলে এটা হলো ফলের মেজর দুইটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হলো যে in case of Corchorus capsularis, there will be no transverse partition wall in between 2 adjacent seeds. তার মানে পরপর দুইটা সিডের মাঝখানে কোনো পার্টিশন ওয়াল থাকবে না, মানে পরপর সিডগুলো সাজানো থাকবে। হ্যাঁ, এটা তোমাদের আসলে ফিল্ডে না গেলে বোঝানো যাবে না। এই যে একটা ফল, এই ফল কাটলে দেখবা যে সিডগুলো একটার পর একটা সাজানো আছে, একটা সিডের সাথে আরেকটা সিডের মাঝখানে কোনো পার্টিশন ওয়াল নেই। বাট in case of Corchorus solitarius, you will see transverse partition wall in between 2 adjacent seeds. Very important, 2 adjacent seeds এর মাঝখানে ট্রান্সভার্স পার্টিশন ওয়াল থাকে। এখানে 10টা রিস থাকে, এখানে 10টা রিস থাকে ফলে, কাজে এটাকে আমি ডিফারেন্স হিসেবে আনতে চাই না।
আর একটা গুরুত্বপূর্ণ কালার হলো সিড ক্যারেক্টারে আর কি। সিড কালার ইন কেস অফ কর্কোরাস ক্যাপসুলারিস ইট ইজ কপার ব্রাউন, এখানে উপরেই দেখতেছো এটা কপার ব্রাউন কালার। আর ইন কেস অফ কর্কোরাস অলিটোরিয়াস দিস ইজ গ্রেইশ ব্লু কালার। ভালো করে খেয়াল করো, এটা গ্রেইশ ব্লু আর এটা কপার ব্রাউন, মানে কালার দেখে তুমি চিনতে পারো। শুধুমাত্র সিড যদি তোমাকে দেওয়া হয় দেন ইউ ক্যান রিয়েলি ডিফারেন্সিয়েট। শুধু যদি ফল দেওয়া হয় তাও সম্ভব, মানে তুমি সিড দেখতে পাবা না কিন্তু ফল দেখে ডিফারেন্সিয়েট করবা দিস টু স্পিসিস। তার মানে একটা হলো কপার ব্রাউন কালার, একটা হলো গ্রেইশ ব্লু কালার, আর একটা হলো সিডের শেপ। সিড শেপ ইন কেস অফ কর্কোরাস ক্যাপসুলারিস দিস ইজ ওভাল ইন শেপ, এটা কিছুটা ওভাল মানে ডিম্বাকৃতির। বাট ইন কেস অফ কর্কোরাস অলিটোরিয়াস দিস ইজ পিরামিড ইন শেপ, এটা পিরামিডের মতো দেখা যায়, জাস্ট পিরামিডের মতো দেখা যায়। ইন কেস অফ fiber color this jute is white in color. golden color কোনটা? কর্কোরাস অলিটোরিয়াস। এবং একজন বোধহয় প্রথম দিকে প্রশ্ন করতেছিল যে ফাইননেসের দিক থেকে কিন্তু কর্কোরাস অলিটোরিয়াস ইজ ফাইনার, বুঝতে পারছো, এটার ফাইবার স্ট্রাকচার ফাইনার। তবে পাটের ক্ষেত্রে এখন যে সমস্ত হ্যান্ডিক্রাফট বানানো হয় সেগুলোতে কিন্তু কালারও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদি একটু সাদা কালারের কেউ নিতে চায় সেক্ষেত্রে কিন্তু মানে কর্কোরাস ক্যাপসুলারিসটা মানে ইউজ করতে হবে। আর যদি গোল্ডেন কালার, রিয়েল গোল্ডেন কালার যদি নিতে চায় তাকে কর্কোরাস অলিটোরিয়াসের ফাইবার ইউজ করতে হবে। প্রায়শই আমরা পরীক্ষায় দিয়ে থাকি হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু স্পেসিস অফ জুট ইন কনসিডারিং দেয়ার ফ্রুট, সিড এন্ড ফাইবার ক্যারেক্টার্স। আমরা মেনশন করে দিতে পারি যে ফ্রুট, সিড এবং ফাইবার ক্যারেক্টারে এই দুইটা জুট স্পেসিস এর মধ্যে ডিফারেন্স কি, এখানে তোমাদের তাহলে এই তিনটা পয়েন্টে স্টিক থাকতে হবে। আর যদি আমি বলে দিই যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস, তাহলে তোমাদের সব ক্যারেক্টারই বলতে হবে। তবে এই তিনটা ক্যারেক্টার যদি না থাকে, মানে উপরের তিনটা ক্যারেক্টার লিখলে ইউ ক্যান এট বেস্ট 20% মার্কস আউট অফ 100, কিন্তু তুমি যদি নিচের তিনটা উল্লেখ করো শুধুমাত্র তাহলে আমি 80% মার্কস দিয়ে দিব। তার মানে বুঝতে হবে যে কোন তিনটা আগে লিখতে হবে। আমি যদি মানে পরীক্ষায় লিখতে মানে চাই তাহলে আমি কিন্তু শুরু করব ফ্রুট ক্যারেক্টার 1 নম্বরে নিয়ে আসবো, সিড ক্যারেক্টার 2 নম্বরে নিয়ে আসবো, ফাইবার ক্যারেক্টার 3 নম্বরে নিয়ে আসবো। তারপরে মানে প্ল্যান শর্ট নাকি লং, প্ল্যান্টের লিফ ক্যারেক্টার কেমন, ফ্লাওয়ার ক্যারেক্টার কেমন, এগুলো আমি পরে নিয়ে আসবো। তার মানে পরীক্ষায় অ্যানসারিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্স যেগুলো সেগুলো তোমাদের প্রথমে নিয়ে আসা দরকার। সো দিস আর দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু স্পিসিস অফ জুটস। এখানে আমি আরেকটু বড় করেছি, তোমরা দেখতে পাচ্ছ যে এটা ফাইবারটা সাদা, এটা গোল্ডেন কালার, এটা কপার ব্রাউন, এটা গ্রেইশ ব্লু কালার, এটা ওভাল শেপ। অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে কাছে নিলে এটা যে পিরামিড শেপ এটা কিছুটা বুঝতে পারতেছো, যেমন এই ইন্ডিভিজুয়াল সিড যদি এটা পিরামিড ইন শেপ। হ্যাঁ স্যার, আমাদের দেশে যে যেরকম ওয়েদার সেই জন্য কি কর্কোরাস ক্যাপসুলারিসটা বেস্ট হবে নাকি অলিটোরিয়াসটা বেস্ট হবে? বোথ আর গ্রোন ইন আওয়ার কান্ট্রি। আমি আগেই বলেছি যে কর্কোরাস অলিটোরিয়াসটা হলো আপল্যান্ড, যেখানে তোমার উঁচু জমি। কর্কোরাস ক্যাপসুলারিসটা উঁচু নিচু সব জায়গাতে হয়। তার মানে যেখানে পানি জমার সম্ভাবনা আছে সেখানে তুমি কর্কোরাস অলিটোরিয়াসটা করতে পারবে না, বিকজ দে ক্যানট টলারেট। যেখানে জলাবদ্ধতা হয়, হ্যাঁ জলাবদ্ধতা হয়, জলাবদ্ধতাতে অবশ্যই কর্কোরাস ক্যাপসুলারিস ইউজ করতে হবে। কারণ কর্কোরাস ক্যাপসুলারিস সে ওয়াটার লগিং কন্ডিশনে পানির নিচে যে অংশটা থাকবে স্টেম, সেখান থেকে সে অ্যাডভেন্টিশিয়াস রুট ডেভেলপ করে এবং সে তার মানে মেটাবলিক ফাংশন ওই পানির মধ্যেও চালাতে সক্ষম। কিন্তু কর্কোরাস অলিটোরিয়াস কিন্তু আপল্যান্ড কন্ডিশন ছাড়া এটা গ্রো করা যাবে না। জি স্যার। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমরা প্রশ্ন যদি কোনো কিছু আরো থেকে থাকে আমরা একটু পরে নিই, তার আগে আমরা একটু পরের স্লাইডে চলে যেতে যাচ্ছি। আমরা নেক্সট ক্রপ হলো আমাদের এক্সটার্নাল মরফোলজি অফ মাস্টার্ড। আমার মনে হয় তোমাদের 1-2 তে বেশিরভাগের এগ্রিকালচারাল বটনি ছিল এবং সেখানে আমরা বোধহয় মাস্টার্ডের ফ্লাওয়ার ডিসেকশন করিয়েছিলাম, তাই কি? হ্যালো, জি স্যার। জি স্যার। That's fine. Then you are almost familiar with this plant. Habitually, এটা annual cultivated herb এবং mainly this is confined to our winter season. আমাদের এখন দেখবা যে ফিল্ডে মাস্টার্ড প্ল্যান্ট রয়েছে আর কি।
মাস্টার্ড, আচ্ছা এরপরে আমি অবশ্য জুট এবং মাস্টার্ড নিয়ে কিছু সাধারণ আলোচনা করব। আগে এটা আমি শেষ করে নিই। এটার ভেজিটেটিভ অর্গান মানে ট্যাপরুট সিস্টেম এটা থাকতে হবে, অ্যাজ ইট ইজ এ ডাইকট প্ল্যান্ট, সো ইট মাস্ট পজেস ট্যাপরুট সিস্টেম। স্টেম হার্বাসিয়াস, ইরেক্ট, এটা হাইট কত হয় ইসি, মানে এগুলো আমার খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সিলিন্ড্রিক্যাল, স্লেন্ডার, ব্রাঞ্চিং হয় কিছুটা। পাট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গাছ। দেখো, ইটস এ ডাইকট প্ল্যান্ট বাট ইট সেলডম প্রোডিউসেস ব্রাঞ্চ হয় কিন্তু খুবই কম, বুঝতে পারছো? এবং পাটের ক্ষেত্রে ব্রাঞ্চিং হলো আনডিজায়ারেবল ক্যারেক্টার। কেন? অবভিয়াসলি দেন যখনই ব্রাঞ্চিং হয়ে যায়, দেখো এই একটা মোটা স্টেম যখনই এখানে ব্রাঞ্চিং হয়ে গেল, তার উপরে ইমিডিয়েট উপরে কিন্তু স্টেম কিন্তু চিকন হয়ে গেল, কারণ স্টেমের একটা পার্ট এই ব্রাঞ্চের মধ্যে ঢুকে গেছে। কিন্তু এটা যদি পার্ট গাছ চিন্তা করো, তাহলে পার্টের লেন্থ এই ক্ষেত্রে এই পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম। কিন্তু পার্টের ক্ষেত্রে ফাইবার লেন্থ যত বড় হবে সেটা ক্যারেক্টার হিসেবে সবচেয়ে ভালো, যে কারণে পার্টের ক্ষেত্রে ব্রাঞ্চিং অ্যালাউ করা হয় না। এটার একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিসও আছে যে কিভাবে ব্রাঞ্চিং কে ডিসঅ্যালাউ করা যায়। একটা হলো পাট যখন কৃষকরা লাগায় জমিতে, তখন প্রথম দিকে খুব ঘন করে লাগায়। এটা খেয়াল করেছো তোমরা কোনো সময়? মানে যারা গ্রামে, বিশেষ করে যাদের পাট চাষ করে যে সমস্ত এলাকায়, সেই সমস্ত এলাকায় যদি থেকে থাকো, যে পাট ঘন করে বনে, তারপরে আস্তে আস্তে কয়েকবার করে থিন করে, তার মানে ওই পাটের গাছ আস্তে আস্তে তোলে আর কি। ঘন করে লাগালে একটা সুবিধা কি, তখন সে ব্রাঞ্চিং করে না, তখন সে অ্যাপিক্যাল গ্রোথটা বেশি হয়, গাছ তখন লম্বা হয়। হ্যাঁ, সো হায়ার ডেন্সিটি অ্যালাউস অলওয়েজ অ্যাপিক্যাল গ্রোথ। I mean, apical growth allows to elongate the plant. বুঝতে পেরেছো? এটা হলো পাটের একটা বৈশিষ্ট্য। এবং পাটের ইন জেনারেল তুমি অ্যালাউ করলেও খুব বেশি ব্রাঞ্চিং হয় না, কারণ ব্রাঞ্চিং ইজ এ আনডিজায়ারেবল ক্যারেক্টার ইন কেস অফ জুট। এনিওয়ে, তবে মাস্টার্ডের ক্ষেত্রে আমি বললাম যে এটা ব্রাঞ্চিং হয়। এটার স্টেমটা হলো গ্ল্যাব্রাস মিন স্মুথ, গ্রিন ইন কালার মানে এটা তার মানে ফটোসিনথেসিস করতে পারে আর কি। হ্যাঁ, লিপটা হলো সিম্পল এক্সটিপিউলেট, মানে কোনো স্টিপিউল থাকে না, অল্টারনেট। অ্যামপ্লেক্সিকল, আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস ওয়ার্ড অ্যামপ্লেক্সিকল? ইয়েস স্যার। হোয়াট ডাজ ইট মিন? স্যার লিফের একটা পার্ট স্টেমকে ঘিরে রাখে। হ্যাঁ, মানে তুমি যদি মাস্টার্ড ফিল্ডে যেয়ে থাকো তাহলে দেখবা যে মানে এখানে হয়তো ট্রু প্রেজেন্টেশন নাই এই ফিগারটাতে। তোমরা দেখবা যে লিফের নিচের দিকের অংশ স্টেম পার্টকে চারিদিক দিয়ে ঘিরে ধরে আছে আর কি। হ্যাঁ, the part of the leaf bases girdle the stem, so this is called amplexicol. Petiolate remaining at lower part, sessile at upper part. Very interesting. দেখো, যখন তুমি মাস্টার্ড প্ল্যান্ট অবজার্ভ করবা, তখন দেখবা যে উপরের পাতাগুলো সেসাইল, নিচের পাতাগুলো পেটিউল। এখানে দেখা যাচ্ছে যে পেটিউল আছে, কিন্তু যত উপরে যাবা মানে নিউ লিফ দেখবা, যে এই লিফটা দেখো, এটার কোনো পেটিউল নাই। এর জন্য বলা হচ্ছে পেটিউলেট রিমেনিং এট লোয়ার পার্ট, নিচের দিকে, কিন্তু সেসাইল এট আপার পার্ট। ল্যামিনা লাইরেট মানে বিনার মতো দেখতে, ল্যামিনা বিনাকার, বিশেষ এক ধরনের বিনা। এটা গ্রিসে তোমরা একটু লায়ার শেপ দিয়ে তোমরা LYRE, হ্যাঁ, এইটা লিখে তোমার ইন্টারনেটে সার্চ দিলেই দেখতে পাবা যে লায়ার শেপটাকে কি বলে। এটা গ্রিসের একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিশেষ ধরনের একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওইটার শেপ এটার পাতার, এই জন্য এটা বলে লায়ার শেপড। মার্জিন লোবড, ভেনেশন রেটিকুলেট, এটা অ্যাজ ইট শুড। মার্জিন কিছুটা লোবড, ভালো করে খেয়াল করো, মার্জিন কিন্তু স্মুথ না। হ্যাঁ, লোবড। ইনফ্লোরেসেন্স হলো টার্মিনাল রেসিম, তার মানে একেবারে মাথার থেকে, এটা ব্রাঞ্চও হতে পারে বা মেইন স্টেম হতে পারে, তার মাথায় টার্মিনাল পজিশনে একটা রেসিম দেখা যায়। রেসিম মানে কি? Lower flower is It's the racemose type inflorescence in which flowers are pedicellate, mean all the flowers having pedicels. Their lower flowers bloom fast, while upper flowers bloom later. তার মানে নিচের ফুলগুলো আগে পরিপক্ক হয়, উপরের ফুলগুলো পরে পরিপক্ক হয়, এবং এটার মাথায় একটা টার্মিনাল বার থাকে, এবং ফুলগুলো সবগুলো হলো পেডিসিলেট। এটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, টার্মিনাল মানে রেসিমের বৈশিষ্ট্য আর কি।
ফ্লাওয়ার পেটিসেল থাকে স্মল, ই ব্র্যাক্টেড মানে ব্র্যাক্ট থাকে না, কমপ্লিট মানে ক্যালিক্স, করলা, অ্যান্ডোশাম, গাইনোশাম সবই থাকে। কমপ্লিট ফ্লাওয়ার অবভিয়াসলি বাইসেক্সুয়াল, এটা অ্যাক্টিনোমরফিক এবং অ্যাক্টিনোমরফিক এর জন্য রেগুলার। ক্রুসিফর্ম ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তুমি যদি ফ্লাওয়ার বর্ণনা করো এই ফ্যামিলির এবং এই শব্দটা বাদ দাও তাহলে মার্কস ইউজ মানে কমে যাবে। ক্রুসিফর্ম তার মানে দেখো এই ফুলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এইটা ফুল, এইটা ফ্লাওয়ারের পেটালটা ক্রস ফর্মে থাকে, ইংরেজির গুণন চিহ্নের মতো আর কি পেটাল। এখানে দেখো ক্রস ক্রস, এটাকে বলা হয় ক্রুসিফর্ম। তাহলে ফ্লাওয়ার ইন জেনারেল ক্রুসিফর্ম ইন স্ট্রাকচার। টেট্রামেরাস তার মানে এটা পেটাল মানে চারটা আছে, মানে টেট্রামেরাস 4 বা 4 গুণিক হতে পারে, কিন্তু এখানে 4টা। হাইপোগাইনাস ইয়েলো ইন কালার, এটা তো মানে সবাই জানি যে মাস্টার্ডের ফুল হলো ইয়েলো ইন কালার। ক্যালিক্সের সেপাল 4, এটা 2টা হলে থাকে, পলিসেপালাস মানে তারা মুক্ত, এস্টিভেশন ইমব্রিকেট লাইট গ্রিন ইন কালার। করলার ক্ষেত্রে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ 2-1টা ক্যারেক্টার আছে, পেটালের নাম্বার হলো 4, পলিপেটালাস। হ্যাঁ, ক্রুসিফর্ম তার মানে আমরা ফ্লাওয়ার যে ক্রুসিফর্ম বললাম ক্রস ফর্মের, সেটা মেইনলি ইট ইজ দ্য ক্যারেক্টার অফ করলা। করলা ক্রস ফর্মে থাকে জন্যই ওভারঅল ফ্লাওয়ার শেপকে আমরা বলি ক্রুসিফর্ম। কাজে ক্রুসিফর্ম এই মানে টার্মটা তোমাদের 2 জায়গাতে নিয়ে আসতে হবে, while describing flower, while describing করলা মানে করলা ক্যারেক্টার আর কি। এখানে তোমাদের বোধহয় প্র্যাকটিক্যালি একটা অংশ আমরা বলি নাই যে এটার প্রত্যেকটা পেটালের 2টা অংশ আছে। দেখো, the expanded or dilated part of the petal is called limb, while this claw-like structure it is called claw. So limb and claw, এটা হলো claw আর উপরেরটা হলো limb। কাজে করলা 2 অংশে বিভক্ত, মানে ন্যারোয়ার পার্টটা ক্ল এবং মানে এক্সপ্যান্ডেড পার্টটা হলো লিম্ব। এস্টিভেশন ভালভেট এন্ডোশেমে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার লুকায়িত আছে। হোয়াট ইজ দ্যাট? স্ট্যামিনের নাম্বার 6, অফ দিস 6 outer 2 are shorter while inner 4 are being longer। ভালো করে খেয়াল করো, আমরা যদি এখানে দেখি যে বাহিরের দিকের যে 2টা স্ট্যামেন তারা তাদের লেন্থ থেকে কিছুটা ছোট, কিন্তু ভিতরের দিকে যে 4টা এরা আবার এক সমান, মানে একটু বড় এবং এক সমান। এটাকে বলা হয় টেট্রাডাইনেমাস। টেট্রামেন 4টা একরকম, ডাইনেমাস তার মানে 2টা আবার ছোট। এই ক্যারেক্টার কিন্তু ক্রুসিফেরি ফ্যামিলির বা ব্রাসিকেসি ফ্যামিলির গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, যে স্ট্যামেন্স আর টেট্রাডাইনেমাস। হ্যাঁ, their outer 2 stamens are shorter while inner 4 are longer। তো এইটা মোটামুটি মানে তোমরা দেখতে পাচ্ছ। গাইনোশিয়ামের ক্যারেক্টার কিন্তু এটাকে এখানে খুবই গুরুত্বপূর্ণ। গাইনোশিয়ামের কার্পেলের নাম্বার হলো 2, এটা সিনকার্পাস তার মানে যুক্ত, ওভারি সুপেরিয়র and 1 locular at early stage but 2 locular at later stage। এখন ভালো করে খেয়াল করো, আমরা মানে এটা হলো মানে ফল আর কি, ফলকে বলা হয় সিলিকুয়া। এই ফল যখন পাকে তখন নিচ দিক থেকে ফাটে, খেয়াল করছো? it splits from the base to the top at maturity। এবং যখন ফাটে তখন দেখবা যে মাঝখানে একটা ফলস পার্টিশন ওয়াল, পাতলা একটা পর্দার মতো পার্টিশন ওয়াল থাকে, এটাকে বলা হয় রেপলাম। এটার মানে ফলকে বলা হয় কি বলা হয় বলতো? সিলিকুয়া। সিলিকুয়া ফলের বৈশিষ্ট্য কি? নিচ দিক থেকে হচ্ছে 2টা পার্থক্য হয়ে যায়। সিলিকুয়া ইজ এ ড্রাই অ্যান্ড ডেহিসেন্ট ফুড। পাকলে শুকিয়ে যায় এবং এটা পাকলে ফেটে যায়। ডেভেলপড ফ্রম এ বাইকার্পেলারি ওভারি, ভেরি ইম্পর্টেন্ট। একেবারে 2টা কার্পেল থেকে তৈরি হয়। দেখো এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ। স্প্লিটস ফ্রম বেস টু টপ এট ম্যাচুরিটি। তোমরা খালি এই প্রশ্ন জিজ্ঞাসা করলে খালি বলো ফাটাফাটি আর কি, মানে নিচ থেকে ফাটে আর একটা উপরে থেকে ফাটে। এই নিচ থেকে ফাটে আর উপরে থেকে ফাটে, এটা মানে একটা ক্যারেক্টার, কিন্তু নট দ্য অনলি ক্যারেক্টার দ্যাট ডিফারেন্সিয়েট দিস ওয়ান ফ্রম ক্যাপসুল। ক্যাপসুল কিন্তু দেখা যায় অন্যান্য অনেক ফ্যামিলিতে, টিলেসিতে আছে, মালবেসিতে আছে। হ্যাঁ, ক্যাপসুলের সাথে এটা ডিফারেন্সটা কোথায়? ক্যাপসুল often possesses more than 2 carpels। সাধারণত 2 এর অধিক কার্পেল থাকে। আর এখানে it is confined always 2 in number in case of Siliqua। আর একটা হলো it splits from base, আর ক্যাপসুল splits from top। আর একটা ডিফারেন্স কি?
নিচ থেকে ফাটে, আর একটা হলো উপরের দিকে ফাটে। আরেকটা হলো কার্পেলের সংখ্যা, এটার 2, আর একটা ওটার হলো 2 এর অধিক। আর একটা হলো ইন কেস অফ সিলিকুয়া there is a false partition wall in between two carpels which is called replum। এখানে দেখতেছো, এখানে তোমরা যখন ইয়া করবা তখন দেখবা এটা খুব এটা পার্টিশন ওয়াল, কিন্তু এটা এতটাই পাতলা হয়ে গেছে, এটা মেমব্রেনাস হয়ে গেছে, এটা একটা স্পেশাল নেম অ্যাসাইন করা হয়েছে, রেপলাম। এই রেপলাম কিন্তু শুধুমাত্র এই সিলিকুয়াতেই দেখা যায়, এটা কিন্তু তুমি অন্য ফ্যামিলিতে পাবা না। তার মানে তুমি যদি ক্যাপসুলের কথা চিন্তা করো, দে হ্যাভ ট্রু পার্টিশন ওয়াল বাট দে নেভার পজেস রেপলাম। এখানে রেপলাম পাওয়া যায়, হ্যাঁ, এই জায়গাতে রেপলাম পাওয়া যায়, কিন্তু এই জায়গাতে রেপলাম পাওয়া যায় না। দ্যাটস ফাইন। এখানে তোমরা দেখতেছো ফ্লোরাল ডায়াগ্রাম, বুঝতে পারছো? ফ্লোরাল ডায়াগ্রামে দেখতেছো যে এদিকে একটা কি বলে কার্পেল, এদিকে একটা কার্পেল, 4টা 6টা স্ট্যামেনের মধ্যে 4টা একটু ভিতরের দিকে আর 2টা বাইরের দিকে, তার মানে টেট্রাডাইনামাস, এটা বোঝানো যাচ্ছে। আর একেবারে ক্রস ফর্মে ইয়াগুলো সাজানো আছে, বুঝতে পারছো? ক্যালিক্স এবং করলা, এটা বাইরেরটা ক্যালিক্স, এটা হয়তো মানে প্লাস চিহ্নের মতো, কিন্তু করলাটা একেবারে ক্রস চিহ্নের মতো সাজানো আছে। এই করলা, এটা করলা, এটা ক্যালিক্স। সো দিস ওয়াজ অল অ্যাবাউট। এখন আমি কিছুটা বলি আর কি, এটা কিন্তু ব্রাসিকেসি ফ্যামিলির প্ল্যান্ট আর কি। মাস্টার্ড ইজ এ ব্রাসিকেসি ফ্যামিলি, কিন্তু এটা আরেকটা নাম আছে, সেটা কি? ক্রুসিফেরি। ক্রুসিফেরি ইজ এ কনজার্ভড নেম, এটা ওল্ড নেম। এখনকার নিউ স্টাইল হলো যে ফ্যামিলি নেম মাস্ট বি এন্ডেড উইথ CEAE। ক্রুসিফেরির তো CEAE নাই, গ্রামীণীর তো CEAE নাই, কাজেই গ্রামীণীর নাম যেমন পোয়াসি, হ্যাঁ, তেমন ব্রাসিকেসি। ব্রাসিকাসি এই শব্দটা কোথা থেকে আসলো? ব্রাসিকেসি ইজ derived from the generic name ব্রাসিকা। তার মানে এই ফ্যামিলির একটা বড় অংশ ব্রাসিকা জেনাস থেকে কন্ট্রিবিউট করে। হ্যাঁ, ব্রাসিকা অলিরেসিয়া, ব্রাসিকা নেপাস, ব্রাসিকা জোনসিয়া, এই ব্রাসিকা জেনাস অনেক গ্রুপকে তোমার রিপ্রেজেন্ট করে, এজন্য এটাকে ব্রাসিকেসি ফ্যামিলির প্ল্যান বলা হয়। তাহলে এই ফ্যামিলির গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কি কি আমরা বলতে পারি? ফ্যামিলি ক্যারেক্টার যদি বলি, যদিও তোমাদের আমরা ক্রপ পড়ালাম, কিন্তু যদি ফ্যামিলি ক্যারেক্টার বলতে বলি, তাহলে নাম্বার 1 ফিচার শুড বি মেনশনড অ্যাজ देयर fruit character. Fruit is capsule, not capsule. Fruit is সিলিকুয়া। তাহলে ফ্রুটটার কথা বলতে হবে, তারপরে তাদের এন্ডোশিয়াম ক্যারেক্টার বলতে হবে। their stamens are Tetradynamas. Very important character, and they have a very important character in their flower and petal. What is that? Petals are arranged in cross-shaped structure that is being termed as cruciform. So petals cruciform, flower cruciform. So this should be mentioned. আচ্ছা, এখন দেখো যে ফ্লোরাল ফর্মুলা দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। Can someone explain what does it mean, this floral formula? কি বোঝা যায় এটা দ্বারা? This plus sign surrounded by a circle, actinomorphic, sir. Calyx has 2x2. তার মানে calyx has 4 sepals. They are being arranged into 2 holes, 2 and 2. Corolla 2 into 2 মানে হচ্ছে 2 into 2. That means they are in cross form structure. So Cross formation. this is so important that we use special sign, this cross. Then endosham plus Tetradynamas. gynosium, hyphogynous, আর দুইটা কার্পেল। carpel 2. Yeah? So in the exam, if you don't have much time to touch all these different parts, suppose if you are being asked, describe
reproductive morphological features of mustard plant. And suppose you are trying to answer this question at the very last moment and you have only a couple of minutes. So obviously in this couple of minutes, you can't touch all these terms or you can't draw even these figures. Then what should be your strategy to answer? Just draw these two, draw this floral diagram and floral formula. These two are self-explanatory. So they means many things. So please, while you are trying to answer any reproductive part, try to put floral formula and floral diagram. Don't escape these two. তোমরা বুঝতে পেরেছো? এই দুইটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। এই দুইটাই তোমরা মিস করো পরীক্ষায়, আমরা দেখেছি আর কি। এই দুইটা তোমরা দিতে চাও না। এই দুটার মধ্যে অনেক ক্যারেক্টার লুকায়িত আছে। তো দিস ওয়াজ অল অ্যাবাউট আমাদের আজকের স্টাডি। এই দুইটা নিয়ে বললাম। তোমাদের কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে এই দুইটা ফ্যামিলি থেকে, আমি একটু জাস্ট যেহেতু প্যান্ডেমিক টাইম আমাদের, আমি একটু হেলথ বেনিফিশিয়াল আসপেক্ট দুইটা বলতে চাই। সারা দুনিয়াতে ব্রাসিকেসি ফ্যামিলির প্ল্যান্ট কনজিউম করা হয় হিউজ অ্যামাউন্ট, হিউজ, আমি বলবো একেবারে হিউজ অ্যামাউন্ট। তুমি যদি ইউরোপে যাও, তুমি যদি এশিয়ার অ্যাডভান্স কান্ট্রিগুলোর কথা চিন্তা করো, তাহলে তাদের প্রত্যেক দিনের ডিশে ব্রাসিকা ফ্যামিলির প্ল্যান্ট ছাড়া তাদের কোনো ডিশ হবে না। নো, they can't imagine a single day without having the plants from Brassicaceae family. বুঝতে পেরেছো? আমাদের দেশে তোমরা তো মূলা খেতে চাও না। এই Brassicaceae ফ্যামিলির প্ল্যান্ট extremely rich in medicinal value, extremely। এটা খেতেই হবে, এটা না খেলে চলবে না। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, মূলা, অবভিয়াসলি প্রত্যেক দিন কোনোটা তোমাকে খেতেই হবে আর কি। আমরা খাই বেশিরভাগ ক্ষেত্রে কুক করে খাই, কিন্তু মূলা কিন্তু কাঁচা খাওয়ার সুযোগ আছে। কাজেই তোমরা মানে স্বাস্থ্যগত দিক থেকে যারা স্বাস্থ্য সচেতন, বিশেষ করে আমি তোমাদের আহ্বান করব, তোমরা প্রত্যেক দিন মানে কুকড ফর্মেও কিছুটা খাবা এবং র ফর্মেও এই ব্রাসিকেসি ফ্যামিলির প্ল্যান খাওয়ার চেষ্টা করবা। এখানে ওলকপি আছে, বুঝতে পেরেছো? স্যার খুব ঝাঁজ যে। হ্যাঁ, this pungentness is something which is medicinal. বুঝতে পেরেছো? এটা বুঝতে হবে তোমাকে। এই pungentnessটা তার মেডিসিনাল প্রপার্টি, সালফার কন্টেইনিং কেমিক্যালস থাকে আর কি। হ্যাঁ, these sulfur containing chemicals are very good for fighting against various diseases, various organisms. যেখানে সালফার থাকবে সেখানে তার অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি ভেরি হাই। তুমি রসুন খাও এবং রসুনের পেস্টিসাইডও আছে, তোমরা জানো আর কি। হ্যাঁ, কারণ দে হ্যাভ সালফার কন্টেইনিং কম্পাউন্ডস। কাজে ঝাঁঝালোটাই খেতে হবে। তোমরা তো ঝাঁঝের কিছু দেখোই নাই। কি বলে, হর্স রেডিশ নাম শুনছো? ওয়াসাবি নাম শুনছো? ওয়াসাবি? নো স্যার। Wasabi is a plant from this family. এটা আমি প্রচুর টক নয়, মোটেও টক নয়, মানে এক্সট্রিমলি ঝাঁঝালো। এটা সাধারণত জাপানিজ ডেলিকেসিতে তুমি যদি রেস্টুরেন্টে বলো ওদেরকে, তাহলে ওরা সালাদের সাথে পরিবেশন করে। ওরা মানে মাছের সাথেও ওটা মানে ওয়াসাবির পাউডার কিছুটা যোগ করে। মানে ওইটা দিলে তোমার চোখ দিয়ে পানি আসবেই, চোখ নাক দিয়ে পানি মানে না আসলে ওটা হলো না আর কি। মানে ওয়াসাবি পাউডার মানে এত ঝাঁঝালো, এবং ওরা ওটা খাবে, ওই চোখ দিয়ে নাক দিয়ে পানি ফেলাবে। এটা হলো তাদের স্টাইল আর কি। মানে ওয়াসাবিটা সারা ওয়ার্ল্ডে ওয়াসাবি পাউডারটা খুবই বিখ্যাত আর কি। মানে ইউরোপেও এটা আমি যতদূর জানি এটা জাপান থেকেই ইম্পোর্ট করে তারা, কিন্তু তারা খায়, তবে জাপানিজরা বেশি খায় এটা ওয়াসাবি পাউডার। বুঝতে পেরেছো? তারপরে আমি আরেকটা কথা বলি, মানে স্বাস্থ্য বাটিকার কথা যদি তোমরা চিন্তা করো, তাহলে মাস্টার্ড অয়েল আমরা ছোটকালেও দেখেছি যে মানে বাসায় মাস্টার্ড অয়েল দ্বারা মানে কুকিং হতো, কিন্তু এখন আর মাস্টার্ড তেল আর কেউ ইউজ করতে চায় না। মাস্টার্ড তেলটা হলো তুমি নিজেই তোমার পাশের কোনো একটা মিল থেকে সরাসরি মাস্টার্ড সিড দিয়ে সরাসরি তেল বানিয়ে নিয়ে আসতে পারো। কিন্তু তুমি যে সয়াবিন তেল খাও, তুমি সো কল সানফ্লাওয়ার অয়েল খাও,
How are they being prepared? How are they made? How are they being extracted? আমি কিন্তু সয়াবিন তেল খারাপ নয় এবং কি বলে সানফ্লাওয়ার অয়েল খারাপ নয়, কিন্তু তাদের কমার্শিয়াল এক্সট্রাকশন প্রসিডিওর এত হার্শ, হিউজ টেম্পারেচার, a series of extreme solvent being used, and finally what they produce is totally deviated from their structure, natural structure. এই কারণে কিন্তু আমাদের দেশে যে হার্ট ডিজিজ, উচ্চ রক্তচাপ, এটা বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হলো আমাদের তেল। আমাদের অনেক কিছুই মানে হ্যাবিচুয়ালি খারাপ, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হলো তেল। তোমরা যদি শুধুমাত্র তেলকে কন্ট্রোল করতে পারো আর কি বাসায় খাবারের হ্যাবিটে আর কি, মানে বেটার হলো। আরো অনেক ভালো ভালো তেল আছে, মানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে, হ্যাঁ তোমরা খেতে পারো। তো সেটা তো বেশ এক্সপেন্সিভ, কিন্তু অ্যাটলিস্ট আমরা সবাই যেটা অ্যাডপ্ট করতে পারি আমাদের দেশি প্ল্যান মাস্টার্ড যেটা হারিয়ে গেল, সেটা কিন্তু বেস্ট। কোনো আসপেক্টে এটা মানে সয়াবিন যেটা কমার্শিয়ালি প্রডিউস করা হয়, মানে তার থেকে তো খারাপ নয়, হাজার গুণে বেটার, হাজার গুণে বেটার। হ্যাঁ শোনো, এটা হচ্ছে কি মাল্টিন্যাশনাল মানে কোম্পানিগুলো, মানে ইউএসএ তে বেশিরভাগ ক্ষেত্রেই রিসার্চ গুলো পরিচালিত হয় বেশিরভাগ হলো মাল্টিন্যাশনাল কোম্পানি দ্বারা, বুঝতে পারছো? মানে ফান্ডিং কারা করে আর কি, এই সমস্ত বেশিরভাগ ইউনিভার্সিটি গুলোতে বড় বড় কোম্পানিগুলো ফান্ডিং করে, এবং দে হ্যাভ দেয়ার ভেস্টেড ইন্টারেস্ট। ওরা ইউরিক অ্যাসিড is a malnutritional factor that is present in mustard, obviously there is no doubt. আমাদের কিন্তু এখন ওয়ার্ল্ডে অনেক জেনোটাইপ তৈরি হয়েছে, ডাবল হ্যাপ্লয়েড লাইনে আছে, মানে যারা মানে একেবারে টোটালি ইউরিক অ্যাসিড ফ্রি লাইন আছে আর কি। তবে ইউরিক অ্যাসিড যতটা খারাপ, তার সাথে হাজার গুণে বেশি খারাপ হলো আমরা সোকল যে সমস্ত কি বলে সয়াবিন তেল খাচ্ছি, যেখানে হাইড্রোজেনেশন করে, যেখানে হেভি টেম্পারেচারে তোমার এক্সট্রাকশন হয়, সলভেন্ট ইউজ করে, মানে এটা স্ট্রাকচার থাকে না, তেলের কোনো স্ট্রাকচার থাকে না, বুঝতে পেরেছো? তোমরা ওমেগা 3 ওমেগা 6 এগুলো নাম নিশ্চয়ই শুনেছো, আমি জানি যে ওমেগা 3 এবং ওমেগা 6 এর কম্পোজিশন 1 থেকে 1 হলে ভালো, 1 থেকে 4 এটা এক্সিড করা কোনোভাবে যাবে না। কিন্তু মানে বাজারে যে সমস্ত সয়াবিন তেল পাওয়া যায়, বাজারে যে সমস্ত সানফ্লাওয়ার তেল পাওয়া যায়, তারা কিন্তু ভালো। অরিজিনালি তুমি যদি সয়াবিন থেকে নিজেরা কোনোভাবে এক্সট্রাক্ট করতে পারতে তাহলে ঠিকই ছিল। মাস্টার্ড তেল তুমি যেটা বাজার থেকে কিনবা, মানে কোনো একটা বিখ্যাত কোম্পানির, সেটা কিন্তু ভালো নয়, সেটা কিন্তু খাওয়া যাবে না। কিন্তু তুমি যদি এতটুকু কম্প্রোমাইজ করো যে ইউরিক অ্যাসিড এটা খুব বেশি বড় ফ্যাক্টর নয় আর কি, বুঝতে পেরেছো? মানে যেভাবে দেখানো হয় এখন পর্যন্ত এটা প্রুভেন যে ইউরিক অ্যাসিড ওইরকম না, তাকে যেভাবে বড় ধরনের কালপিট হিসেবে দেখানো হয়। কাজেই এক্সট্রাকশন মানে মেইনলি এক্সট্রাকশন প্রসেস আর কি, বুঝতে পারছো? মানে তুমি এটা অলিভ অয়েলও খারাপ হবে, অলিভ অয়েল যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা তৈরি করা হয় বিশেষ পদ্ধতিতে, মানে ক্রাশিং করা হয়, সেখানে টেম্পারেচার জেনারেট করে না, সেখানে কোনো সলভেন্ট ইউজ করা হয় না, জাস্ট এটা ক্রাশিং করে বিশেষ একটা পদ্ধতিতে প্রেস করে অলিভ অয়েলটা এক্সট্রাক্ট করা হয়। অলিভ অয়েলটা তুমি যদি খুব কমার্শিয়াল ব্র্যান্ড কেনো, দেন আই উড সাজেস্ট ইট। অলিভ অয়েল ইজ ওয়ান অফ দ্য বেস্ট অয়েলস, এডিবল অয়েলস ওয়ার্ল্ড ওয়াইড, এক্সপেন্সিভ, ভেরি গুড অয়েল। এছাড়া তুমি মানে কুকিং অয়েল হিসেবে যেমন এখন শ্রীলঙ্কাতে যেমন ওরা কিন্তু মানে এন্টায়ারলি ইউজ করে মানে নারকেলের তেল, নারকেলের তেল কিন্তু খুবই ভালো, মানে এডিবল অয়েল হিসেবে খুবই ভালো। নারকেলের তেলে একটা মানে ভালো গুণ কি, এটার বয়লিং পয়েন্ট ইজ ভেরি হাই, যে কারণে বিশেষ করে মানে যদি ভাজি খেতে চাও কোনো কিছু, তাহলে কি বলে নারকেল তেল অবভিয়াসলি খুবই ভালো। তবে র খাওয়া যায়, কিন্তু তোমরা এখন মানে নিউ ট্রেন্ড অফ লাইফস্টাইল, যদি তোমরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে থাকো, তাহলে তোমরা আমাদের দেশে অবশ্য বোধহয় জাহাঙ্গীর কবির কিছুটা করে ওই স্টাইলটা। ওয়ার্ল্ডে আরো বড় বড় বিখ্যাত ডক্টর আছে, হ্যাঁ, ডক্টর একবার্গ আছে, ডক্টর এক্সটাইন আছে, ডক্টর মুলার আছে, এরা আমেরিকান বড় বড় সায়েন্টিস্টের নাম কথা মানে বলতেছি আর কি, যারা ডাক্তারও, তাদের ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবা। আমাদের দেশে জাহাঙ্গীর কবিরও যথেষ্ট সচেতনতা ফেলিয়েছে আমি মনে করি আর কি, এটা মানে এগিয়ে যাচ্ছে আর কি। আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ আর কি, বিশেষ করে ইনসুলিন রেজিস্ট্যান্সি, যেখান থেকে আমাদের টাইপ 2 ডায়াবেটিসের উৎপত্তি হয়, মানে হার্ট ফেইলিওর, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, তারপরে তোমার এই কি বলে উচ্চ রক্তচাপ, এটা মানে একেবারে কমন আর কি। এটা মেইন হলো আমাদের ফুড হ্যাবিট,
বুঝতে পারছো? এবং মানে সিডেন্টারি লাইফস্টাইল, আমরা কেউ হাঁটতে চাই না, কাজ করতে চাই না, সেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো সবচাইতে বড় ফ্যাক্টর হলো আমাদের ফুড হ্যাবিটে আমরা যেটা খাই। আমাদের এক্সট্রা অ্যামাউন্ট ভেজিটেবল নিতেই হবে, মানে এটা মাস্ট। এই ভেজিটেবল খাওয়া ছাড়া তুমি মানে কোনোভাবেই লাইফস্টাইলে তুমি নিজেকে সুস্থ রাখতে পারবে না, অসম্ভব। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার নারকেল তেল তো স্যার ফ্যাট থাকে, স্যার স্যাচুরেটেড ফ্যাট থাকে স্যার। হ্যাঁ কি বলো বলো বলো। স্যার নারকেল তেল তো স্যার ফ্যাট থাকে স্যার, স্যাচুরেটেড ফ্যাট থাকে স্যার। তো এটা হ্যাঁ অবভিয়াসলি না, স্যাচুরেটেড ফ্যাট যে খারাপ, এই যে মানে আমাদের যে ভিতরে এই মনোমস্তিষ্ক তৈরি হলো, ওখানে স্টিয়ারিক অ্যাসিড থাকে, লরিক অ্যাসিড থাকে, দে আর ভেরি রিচ ইন স্টিয়ারিক এন্ড অলিক অ্যাসিড, এন্ড উই হ্যাভ নোন পাথওয়ে টু মেটাবলাইজ দিস ফ্যাটস। মানে মানে এটা পরীক্ষিত। নারকেল তেল নিয়ে এত গবেষণা আছে ওয়ার্ল্ডে। আমি শ্রীলঙ্কার এটা প্ল্যান, সেটা ঠিক আছে, ওয়ার্ল্ডে বহু জায়গাতে এটা হয়। এখন নারকেল তেল হলো ক্রেজ আর কি, সারা ওয়ার্ল্ডেই নারকেল তেলের বক্ষণ অনেক অনেক বেড়ে গেছে। কারণ এটা নারকেল তেল নিয়ে বড় বড় ল্যান্ডসেটেও গবেষণা আছে, ল্যান্ডসেটে পাবলিকেশন আছে আর কি, বুঝতে পারছো? নারকেল তেল খাওয়া গ্রুপের মধ্যে মানে ওরা মানে প্রথম চিন্তা করা হতো যে নারকেল যারা খাবে এটা তো স্যাচুরেটেড ফ্যাট, এটা তো দেখেই মানে শীতকালে দেখেই ভয় লাগে, জমে গেছে আর কি, বুঝতে পারছো? আমাদের ধারণা যেটা খেলেই তুমি যে ফ্যাটটা খাবা এটাই মনে হয় যে আর্টারিতে মানে জমা হয়, ব্যাপারটা আসলে তা নয়, বুঝতে পারছো? কারণ স্যাচুরেটেড ফ্যাট এটা যদি গুড সোর্স থেকে আসে, এটা 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 খারাপ নয় আর কি, কোনোভাবে খারাপ নয়। এবং দেখা গেছে যারা মানে নারকেলের তেল ভক্ষণ করে শ্রীলঙ্কাবাসী, তাদের হার্টের ডিজিজ খুবই কম। এখান থেকে পরবর্তীতে বড় বড় গবেষণাগুলো আসলে পরিচালিত হয়েছে, এবং সেখানে দেখা গেছে নারকেল যারা খায় তাদের হার্ট ডিজিজ কম, মানে বেশি তো নয়, এটা আরো কম। এখন ব্যাপারটা এরকম, তুমি মানে নারকেলও খাবা, সয়াবিনও খাবা, ভাতও খাবা, এভাবে তো তুমি কন্ট্রোল করতে পারবে না। আসলে তোমার কিসের দ্বারা অসুখ হলো এটা তুমি বুঝতে পারবে না। আমাদের কার্বোহাইড্রেট কনজাম্পশনটা হলো অ্যানাদার মানে ডিজাস্টার আর কি, বুঝতে পারছো? কার্বোহাইড্রেটটা যদি তুমি ভেজিটেবল থেকে নাও তাহলে এই সমস্যাগুলো নাই। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস যাদের আমাদের দেশে, তারা মোটামুটি একেবারে 100% কিওর থাকতে পারে যদি তারা মানে ভেজিটেবল বেসড ডায়েটে আসে আর কি। সেখানে যদি ভালো অ্যামাউন্ট মানে খুব ভালো কোনো সোর্সের তেল ইউজ করে তাহলে ভালো থাকবে আর কি, এতে কোনো সন্দেহ নেই। আর কার কোনো প্রশ্ন? স্যার আমরা যে স্যার তো স্যার ওই পার্টটা কি হচ্ছে বেশি কোয়ালিটিতে ভালো, আর হচ্ছে স্যার দুইটা পার্টের মধ্যে মানে কোনটা আর কি প্রফিটেবল মানে কাল্টিভেশনের দিক থেকে? এটা 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 তোমার বললাম না, চয়েস আছে আর কি। কর্কারা সলিটারিসের দাম একটু মানে মানে বেশি আর কি, যেহেতু ফাইন, বুঝতে পারছো? প্রফিট মার্জিনের দিক থেকে তুমি এটা এটা চয়েস আর কি, কেউ অলিটারিয়াস ইউজ করবে, কেউ মানে কর্কোরাস ক্যাপসুলারিস ইউজ করবে আর কি। মানে যার মানে নিচু জমি, বুঝতে পারছো, তারপর অলিটারিয়াস লাভজনক, এতে কোনো সন্দেহ নেই। হ্যালো, এক এক করে বলো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। আমার মনে হয় অল অ্যাবাউট তোমাদের মনে হয় পরবর্তী। হ্যাঁ বলো। স্যার আমরা যে পাট শাকটা খাই ওটা স্যার কোন জাতের পাটটা খাই, ওলিটোরিয়াস নাকি ক্যাপসুলিস নাকি দুইটাই? এইটা বলা কঠিন, দুইটাই খাই। তবে আমি মানে এক্স্যাক্টলি জানি না। বর্তমানে বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র থেকে শুধুমাত্র শাক খাওয়া হয় এরকম মানে একাধিক জাত বাহির করেছে লাস্ট ফিউ ইয়ার্সে। এটা কোন জাতের আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে মানে পাটের পাতা দুই জাতেরই খাওয়া হয়, এতে কোনো সন্দেহ নেই। তো শুধুমাত্র শাক হিসেবে ভ্যারাইটি রিলিজ করা আছে, সেটা আমি এক্স্যাক্টলি জানি না যেটা কোন মানে স্পেসিসের। সেটা আছে, সেটার একটু তিতা কম আর কি, মানে একটু তিতার জন্য এটা খায়, মানে অনেকে খেতে চায় না আর কি। তবে তিতা এটা মানে খাওয়ার জন্য কোনো খারাপ ফ্যাক্টর হওয়া উচিত নয় আর কি, আমি মনে করি। স্যার দুই রকম আছে, একটা তিতা আর একটা একটু মিষ্টি লাগে। হ্যাঁ মিষ্টি যেটা, এটা সম্ভবত এটা জাত বাহির করা লাস্ট ফিউ ইয়ার্সে আমাদের পাট গবেষণা কেন্দ্র থেকে কয়েকটা জাত রিলিজ করা হয়েছে, বিশেষ করে পাটের শাকের জন্য শুধুমাত্র।
কারণ ময়মনসিংহ রিজনে জামাইদেরও পাটের শাকই খাওয়ানো হয় আর কি, মানে স্যার আমরা যে পাট শাক যেটা শুকিয়ে খাই ওটার কি নিউট্রিশন ভ্যালু আছে আদৌ? অবভিয়াসলি আছে, অনেক কিছু চলে যাবে, তবে অনেক কিছু থাকবে। অনেক ধরনের অ্যালকালয়েড আছে, অ্যালকালয়েড গুলো শুকালেও খুব একটা ক্ষতি হয় না, বুঝতে পারছো তুমি? কিন্তু তুমি যদি মনে করো ভিটামিন সি আমি পাবো কিনা, অবভিয়াসলি পাবা না, বুঝতে পারছো? সেটা পাবা না, কিন্তু তুমি অন্য অংশগুলো পাবা, ফাইবার পাবা, অন্যান্য অনেক কেমিক্যালসই পাবা। তুমি যদি মিনারেলস এর কথা চিন্তা করো, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, সেগুলো পাবা। এগুলো তো মানে শুকানোর সাথে সম্পর্কিত নাই। শুকানোর সাথে বায়ো অ্যাক্টিভ কিছু কম্পাউন্ড যেগুলো সম্পর্কিত, যেমন ভিটামিন সি তুমি পাবা না। স্যার আপনি যে এক্সট্রা মানে ভেজিটেবল খাওয়ার উপর বেশি গুরুত্ব দিতে বললেন, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে যদি বলি, আমরা তো হচ্ছে বেশিরভাগ মানে বাজারে যেসব শাকসবজি পাওয়া যাচ্ছে বেশিরভাগ ফরমালিন দেওয়া, মানে এগুলো খেলে কি আদৌ আমাদের কোনো উপকার হচ্ছে? না, তোমার প্রশ্নটা আমি একটু অন্যভাবে নিচ্ছি। ফরমালিন আসলে আমাদের দেশে ইউজ করা হয় না এখন, বুঝতে পারছো? এটা আমেও করা হয় না, এটা কোথাও করা হয় না, ভেরি রেয়ার মানে দ্যাট ফরমালিন ইজ বিং ইউজড। এক সময় হতো আর কি, মানে সেটা খুব 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 আগে, মানে এটা কয়েক বছর আগেকার কথা যখন ফরমালিন ইউজ করা হতো। তবে হ্যাঁ, হিউজ পরিমাণে যেটা ইউজ করা হয় সেটা হলো ইনসেকটিসাইড, বুঝতে পেরেছো? মানে মানে আমাদের দেশে এখন সবজি যেটা আসে এটা মানে সকালেও স্প্রে করে নিয়ে আসে, মানে এটার কোনো রেগুলেটরি মানে মানে ইয়ে নাই আর কি, আমাদের বডি এরকম নাই আসলে। সেগুলোর ব্যাপারে আমি আমি সাজেস্ট করি সাধারণত, মানে যে তুমি ফুলকপি কিনে 2-1 দিন রাখো, বাসাতে রাখো 2-3 দিন রাখো, তারপরে খাও আর কি। মানে খুব ফ্রেশ খেলে এটা মানে মানে কিছুটা ইয়ে আছে আর কি। আর আমাদের যে কুকিং হ্যাবিট, সেখানেও মানে এটা অনেকেই ক্লেম করে যে কুক করলে একটা বড় অংশ পেস্টিসাইড ওটা ডিগ্রেডেড করে। তবে এটা নিয়ে খুব ভালো রিসার্চ কিন্তু আমাদের দেশে নাই, এটা আমি বলছি আর কি। মানে বেটার হলো তুমি নিজে প্রোডাকশন করে নিজে খাবা, অথবা কোনো একটা মানে কোঅপারেটিভ ফার্মিং, মানে তারা হয়তো আমার ধারণা এটা হবে অচিরেই, মানে কিছু কিছু হওয়া শুরু করছে, যারা মানে কিছুটা সেমি অর্গানিক মুডে সবজি প্রোডাকশন করবে। সেমি অর্গানিক বলতে বোঝাচ্ছি যে আমাদের একটা ক্রেজ আছে অর্গানিক খাবো, অর্গানিকের প্রোডাকশন খুব কম, কাজে অর্গানিক আমাদের দেশে এই কনসেপ্টটা খুব একটা চলবে না। চলবে কোনটা, যে হ্যাঁ তুমি স্প্রে করবা, কিন্তু স্প্রে করার পরে তুমি 7 দিন পর খাওয়াবা, 15 দিন পর খাওয়াবা, মানে ওই পেস্টিসাইড ইউজ করার ন্যূনতম কতদিন পরে ভেজিটেবলটা খাওয়া যাবে, সেইটা যদি সেই পিরিয়ডটা যদি আমরা পার করতে পারি, তাহলেও আমরা এটাকে সেফ বলবো আর কি। কারণ জার্মানি বলো, জাপান বলো, ইউএসএ বলো, প্রত্যেকটা দেশে যে পরিমাণ পেস্টিসাইড ইউজ করা হয় এটা আনবিলিভেবল। ইভেন জাপানেও হিউজ অ্যামাউন্ট। তাহলে মানে পেস্টিসাইড তারা ইউজ করছে, আমরা ইউজ করলে দোষ কোথায়? আসলে ব্যাপারটা হলো যে পেস্টিসাইড ইউজ করার পরের কতদিন তুমি সেটাকে বাধাজাত করবে না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কাজ আমার ইয়াটা হলো, অ্যান্সার হলো যে মানে এইটা ইয়া করে তুমি খুব একটা সুবিধা করতে পারবে না, মানে তাহলে তুমি সবজি খাওয়া টোটালি ছেড়ে দিতে হবে আর কি। কুক করলে বেশিরভাগটাই চলে যায়, এটা এখন পর্যন্ত সাধারণ গবেষণা আর কি বাংলাদেশের। কারণ আমরা যে হিউজ টেম্পারেচারে কুক করি সেটা থাকে না, বেটার হলো নিজে লাগিয়ে নিজে খাওয়া আর কি। স্যার পাটের ক্ষেত্রে ফাইবারের জন্য কি স্যার এই দুইটা স্পেসিসই শুধু ব্যবহার করা হয়? এই দুইটা মানে হ্যাঁ, কমার্শিয়ালি এই দুইটা ইউজ করা হয়, তবে এই দুইটার বাহিরেও কিছু কিছু আছে, বুঝতে পারছো? যেমন সান হেম্প আছে, সেটার মানে একসময় করা হতো, কিন্তু ফাইবার কোয়ালিটি ইজ নট দ্যাট গুড। এই মানে পাট যদি বলো টিলিয়েসি ফ্যামিলির, তাহলে মানে এই দুইটা স্পেসিস থেকেই কমার্শিয়াল পাট হারভেস্ট করা হয়। সান হেম্প থেকেও আসে, বাট ফাইবার কোয়ালিটি ইজ ভেরি রাফ। আরো কিছু স্পেসিস আছে মানে টিলিয়েসি ফ্যামিলির, যেখান থেকে ফাইবার এক্সট্রাকশন সম্ভব। কিন্তু আমাদের দেশে একসময় মানে এই যে গ্রেটার কি বলে ইয়ার রিজনে হতো, টাঙ্গাইল রিজনে হতো সানহেম, কিন্তু এখন আর খুব একটা করা হয় না। সো অল অ্যাবাউট আমার মনে হয় তোমাদের নেক্সট ক্লাসের পরে আছে, আমি আজকে এখানে ক্লোজ করে দিচ্ছি।